আমার আন্তরিক ভালোবাসা জানাই, স্নেহ জানাই, শ্রদ্ধা জানাই। আর আমার ঠাকুরের চরণে, যিনি আমার গুরুদেব, যিনি আমার বাবা, বাবারও বাবা, সকলেরই বাবা তিনি, তো নিতান্ত আমার সাথে তার যে সম্পর্ক। আমি একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর আপনাকে কি বলে ডাকবো? আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম। ঠাকুর যেখানে সমাধি হয়েছিল ঠাকুরের, ওই মাঠে তিনি বসেছিলেন। ননীদা তামাক দিয়ে এসেছিলেন ঠাকুরকে। ঠাকুর একা একা আছেন, দোষীদের দিকে মুখ ফিরে একটা চেয়ারের মধ্যে বসে, আর আমরা অনেক দূরে। আমি টক করে লুকিয়ে গিয়ে ঠাকুরের সামনে গেলাম, দীক্ষার পর পরেই, 1949-এর কথা বলছি। জিজ্ঞাসা, ঠাকুর আপনাকে কি বলে ডাকবো? কইতে বাবার মতো। মানে আপনি আমার বাবা, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার বাবা, এ কথা ঠাকুর আমাকে বলেছিলেন। আমি ধন্য। আজকে 942তম সৎসঙ্গ চলছে নবদ্বীপে। আপনাদের যে নিষ্ঠা, এই যে ধরে রাখছেন জিনিসটাকে এবং কন্টিনিউ করছেন, এর জন্য আপনাদের ভিতরের যে ভগবত শক্তি, সেটা ক্রমশ জাগ্রত হচ্ছে, যাকে ইংরেজি বলে টেনাসিটি বা টান, আকুলতা এবং ইষ্ট প্রতিষ্ঠার বুদ্ধি আপনাদের মধ্যে যে প্রখর প্রচন্ড হচ্ছে, এটাই তার একটা প্রমাণ। আপনাদের অস্খলিত নিষ্ঠার জন্য আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। নবদ্বীপ ধামের অধিবাসীরা এবং যারা এই যে আয়োজন করেছেন, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমার তো ঠাকুরের কথা বলতে ভালোই লাগে। গলায় কষ্ট অনেক সময় হয়, উঠতেও কষ্ট হয়, তাহলেও ভাবি ঠাকুরের দুটো কথা বললে মানুষ যদি একটু উদ্বুদ্ধ হয়, ওটাই আমার প্রাপ্য। ওটাই আমি চাই, যে মানুষকে ঠাকুরের মুখে করে তোলা। এটা হলো যাজন, টু স্ন্যাচ। স্ন্যাচ মানে কেড়ে নেওয়া, দি সোল অফ দি ম্যান, মানুষের আত্মাকে কেড়ে নেওয়া, ফর দি পারপাস অফ গুরুদেব। গুরুদেবের জন্য মানুষের আত্মাকে, অর্থাৎ মানুষটাকে টেনে নিয়ে এসে গুরুর চরণে ফেলাটাই হচ্ছে যাজন। বাকি সব আমিই করিব। কবিরের কথা আছে, বাকি সব আমিই করিব, মোর কাছে লইয়া আসিবে, আমার কাছে নিয়ে আসিবে। চতুর দরকার, বুদ্ধিমান লোক দরকার। সে বুদ্ধিমান লোকের জন্যই ঠাকুর অন্বেষণ করছেন। ঠাকুর ঘুরে বেড়াচ্ছেন, কোথায় পাওয়া যায়। বারে বারে একে তাকে বলছেন, বাংলাতে বাঘ আছে, বাংলাতে মানুষ আছে, আপনারা খোঁজেন, আপনারা খোঁজেন, আপনারা খোঁজেন। মানুষ দেন, মানুষ দেন, মানুষ দেন। মানুষের কাঙাল তিনি। তাই আপনারা এই যে অনুষ্ঠানের মাধ্যমে যত লোকেই শুনছে, প্রত্যেকেরই ভিতরে একটা জাগ্রত হচ্ছে, একটা ভাব জাগ্রত হচ্ছে, আমি কেমন করে ঠাকুরকে পরিপূরণ করব, ঠাকুরকে কেমন করে প্রতিষ্ঠা করব, ঠাকুরের অবর্তমানে আচার্য দেবের ইচ্ছাকে কেমন করে পূরণ করব, যেটা ঠাকুরমুখী, যেটা ঠাকুরের জন্য তিনি যেটা করে যাচ্ছেন, সেটা কেমন করে আমি আরো ফুলফিল করব। এই আমাদের সকলেরই তাই ইচ্ছা। অর্থাৎ সর্বস্বার্থের সমাধান, জানিস ইষ্ট প্রতিষ্ঠান, ইষ্টকে কেমন করে প্রতিষ্ঠা করব, এটি হলো আমাদের সকলের মূল উদ্দেশ্য। আজকে আমি আপনার দুই একটা কথা বলছি, কত কথা মনে পড়ে থেকে। কত কথা মনে পড়ে মানে কি, এটা আমি ঠাকুর কাছে বসে বসে যা লিখেছিলাম, সেগুলি আমার যা স্মরণে আসছে, সেটাই কত কথা মনে পড়ে। সেই কত কথা মনে পড়ে যেগুলি আমার স্মরণে আছে, তার থেকে বলছি আপনাদের। লুটম্যান সাহেব বলে এক দাদা, লুটম্যান, মিস্টার লুটম্যান, তিনি হাউসম্যান দ্বারা দীক্ষিত। হাউসম্যান 1945-এ দীক্ষা নেয় পাবনাতে।
তিনি আমেরিকায় চলে গেছিলেন অনেকদিন পরে, দেওঘরেই ছিলেন বেশি, যে সেখানে গিয়ে অনেক যাজন করে অনেক লোককে দীক্ষা দিচ্ছেন, তার মধ্যে লুটম্যান সাহেব একজন। হাউজুর মান্দা সত্যি খুব ভক্ত লোক ছিল, খুব ঠাকুরগত প্রাণ ছিল, ঠাকুরের প্রতিষ্ঠা যাতে হয় সেজন্য তিনি কম দৌড়াদৌড়ি করেননি। এমনকি কেনেডির সাথেও যোগাযোগ যে করা, সেটা একমাত্র হাউজুর মান্দার মাধ্যমে সম্ভব হয়েছিল। সেই হাউজুর মান্দা সাহেব আমেরিকাতে একজন লোককে দীক্ষা দিয়েছিলেন, তার নাম হচ্ছে লুটম্যান। লুটম্যান সাহেবকে ঠাকুরের কথা বলে তিনি নিয়ে আসেন ইন্ডিয়াতে 1961-এ। 9 ডিসেম্বর লুটম্যান সাহেব ঠাকুর কাছে আসলেন মানে কি সন্ধ্যাবেলায় আসলেন। কোথায় আসলেন? পার্লারে। আমি তাকে দেখলাম ফুল প্যান্ট পরা, বুঝলেন, আর জামার এই পায়ের নিচে পকেট আছে, এখানে পকেট আছে, এখানে পকেট, সর্বত্র পকেট আছে। ওরা পকেটও করে অনেক জিনিস নিয়ে আসতে পারে ট্রেনে করে যখন আসে। হঠাৎ একটা জিনিস বের করে বললেন, ঠাকুর। হাউজুর বললেন, উনি আপনার জন্য একটা ঘড়ি আনিছে। বলে, ঘড়িটার নাম কি? কুক্কু ঘড়ি। কুকুর যেমন কু 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 করে, কুকু 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 কুকু, ঘড়িটা এরকম শব্দ করে। ঘড়িটা করলেন কি, হাউজুর মান্দা দিলেন বিশুদা ওই ইয়েটার মধ্যে, পার্লারের মধ্যে যে ইয়ে আছে, খুঁটি আছে কাঠের, খুঁটির মধ্যে ঝুলিয়ে রাখলো লম্বা শিকল দিয়ে। তখন প্রায় রাত্রি 10টা বাজে। হঠাৎ ঘড়িটা শব্দ করে বললো, কুহু 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 কুহু, এরকম 10বার শব্দ করলো। আর ঘরের মধ্যে যারা ছিল তারা হেসে লুটি পাটি। কুক্কু ঘড়ি বলে। সেই লুটম্যান সাহেব ঠাকুরের জন্য আবার একটু মধু নিয়ে আসছেন। সে মধুর মধ্যে ওয়াক্স মিশানো, ওয়াক্স মিশানো মধু খেলে কাশিটা কমে যায়। ঠাকুর বললেন, আমার তো কাশি আছেই, বর্বর কাছে দিয়ে যা। যে লুটম্যান সাহেব শিশুর মতো এসব একটা করে জিনিস বের করেছেন, টেপ রেকর্ড, অমুক তমুক, আরো কিছু জিনিস জাহাজে পাঠাচ্ছেন যেগুলি এসে পৌঁছবে। ঠাকুরের শিশুর মতো লুটম্যান সাহেবের এই শিশুর মতো দেখে আছেন। আর এত কিছু আনার পরিশ্রম লুটম্যান সাহেবের সার্থক হয়ে গেল ঠাকুরের শুধু একটা হাসিতে। ঠাকুর এমন সুন্দর হাসলেন, এই হাসির মধ্যে এত আশীর্বাদ, এত দয়া রয়ে গেছে যে লুটম্যান সাহেবের মন ভরে গেল। এইভাবে ঠাকুরের জন্য লুটম্যান সাহেব সেদিনে আসছিলেন এখানে। আর একটি ঘটনা আপনাদের বলি, সেটা হলো একটা খুব সুখবর। আমাদের তৎকালীন সভাপতি সুশীলচন্দ্র বসুদা ঠাকুর কাছে এসে বললেন, ঠাকুর একটা সুখবর আছে। বলে, কি বলেন? ইসাপুর রাইফেল থেকে কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা অটোমেটিক রাইফেল বের করেছেন। সেটা ওরা পরীক্ষা করেছে এবং পরীক্ষা করে বলছে ব্রিটিশের যে অটোমেটিক রাইফেল, তার চেয়ে ভারতের যে অটোমেটিক রাইফেল যেটা কিরণদা বের করেছেন, সেটা অনেক অনেক ভালো, দি বেস্ট রাইফেল অফ দি ওয়ার্ল্ড। আপনাদের বলতে নাই, আমি কাছে ছিলাম, বলা বাহুল্য, আমি কাছে ছিলাম 1965 সালে 4 এপ্রিল। 1965 সালের 4 এপ্রিল কিরণচন্দ্র ব্যানার্জিদা, যিনি 24 পরগনার ইসাপুরের মধ্যে যে রাইফেল ফ্যাক্টরিতে আছে, তিনি তার জেনারেল ম্যানেজার। কিরণদাকে আমি সচক্ষে দেখেছি, তার বাড়িতে, তার ঘরে শুয়েছি। আমার সাথে আলাপও ছিল খুব বেশি,
কেননা সুশীলদের সাথে বেশি আলাপ ছিল। সুশীলদের আমার সাথে পরিচয় করিয়ে দেন, এবং পরবর্তী সময় আমার যাতায়াত, তার সাথে কথাবার্তা, চিঠি আদান প্রদান সবই হয়েছিল। সেই কিরণচন্দ্র ব্যানার্জিদা 4 এপ্রিল 1965 সালে ঠাকুর কাছে আসলেন। ঠাকুর তখন নিরানিবেশে অর্থাৎ পার্লারের অপোজিটের ঘরে চৌকিতে বসেছিলেন সকালবেলা। কিরণ দাস ঠাকুরের কাছে হাত জোর করে বললেন, দাঁড়িয়েছিলেন জানলার পাশে, ঠাকুরের নির্দেশে ভিতরে এসে বসলেন। ঠাকুর আপনার কাছে আমার একটা করজোড়া প্রার্থনা, নীল ডাউন হয়ে বলছেন, আমাকে দয়া করে আপনি একটা রাইফেলের ফর্মুলা বলেন, অটোমেটিক রাইফেলের ফর্মুলা বলেন। এই কি, আমি রাইফেলের ফর্মুলা বলবো? আমি কি কিছু জানি? ঠাকুর, আপনার কাছে আমার অর্থাৎ জিজ্ঞাসু, এই 4 রকমের লোক আছে। অর্থাৎ জিজ্ঞাসু আর পিপাসনা কি বলে আরেকটা আছে। তা আমি আপনার কাছে আত্মী হয়ে একটা কাতর নিবেদন করছি, ঠাকুর আপনি দয়া করে আমাকে একটা রাইফেল ফ্যাক্টরি বলেন, রাইফেলের ফর্মুলা বলেন। ঠাকুর কিরণদার দিকে দেখছেন, কি কও তুমি? ঠাকুর, এমন একটা রাইফেল বলবেন যার জিনিসপত্রগুলি আমাদের দেশে পাওয়া যায়। আমাদের যে রাইফেল আমরা তৈরি করি, বিদেশ থেকে আমাদের অনেক কিছু আনতে হয়, খরচাও বেশি পড়ে আর জিনিসও খুব ভারী হয়। তখন ঠাকুর তাকে বললেন, আমাদের জিনিস কেন, যুদ্ধ যখন বাঁধে তখন অন্যান্য দেশে কোনো সাহায্য করে না, সাহায্য করলে তারও যুদ্ধের আওতার মধ্যে পড়ে যায়। সেজন্য তিনি কি চালাক লোক, কি বুদ্ধিমান লোক কিরণদা, আমাদের দেশে আছে এমন জিনিস দিয়ে তৈরি করতে হবে, একটা পাতলা রাইফেল আমরা যদি বলেন। ঠাকুর কিরণদার মুখের দিকে দেখছেন, আর কিরণদাও দেখছেন আর চোখে। তোমাদের দেশে অ্যালুমিনিয়াম পাওয়া যায়? বলে, হ্যাঁ ঠাকুর, আমাদের দেশে অ্যালুমিনিয়াম পাওয়া যায়। অ্যালুমিনিয়াম তো পাতলা না? হ্যাঁ, অ্যালুমিনিয়াম খুব পাতলা। তোমাদের দেশে মাইকা পাওয়া যায়? মাইকা? হ্যাঁ ঠাকুর, আমাদের দেশে অনেক মাইকাও পাওয়া যায়। তবে আর কি, মাইকা আর অ্যালুমিনিয়ামে অ্যালয় করা যায় না? হ্যাঁ ঠাকুর, অ্যালয় করা যায়, চেষ্টা করে দেখব। তবে আর কি, তোমাদের তো আসল জিনিস রয়েই গেল। 99-এর মধ্যে এটুকু কথা হলো। কিরণদার পকেট থেকে একটা নোট খাতা নিলেন, নোট খাতা নিয়ে ওটা নোট ডাউন করছেন, লিখছেন, আর ঠাকুরের দিকে দেখছেন, এরকম করে আর চোখে দেখছেন। আপনাদের এই ঠাকুরদের ফটো আছে, এই ফটো যা আমার চোখের সামনে, এই আমার ইয়েতে কি বলে মোবাইলে দেখতে পাচ্ছি, যেমন ঠাকুর ওরম করে দেখে আছেন, আর চোখে কিরণদের দেখছেন আর হাসছেন। কিরণদাও ঠাকুর দেখে দেখছেন আর হাসছেন। আমি অবাক হয়ে গেলাম, দুজনের চোখে চোখে যেন চোখ পড়ে গেল, দুজনে যেন হাসছেন। একটু পরেই ঠাকুর বললেন, চল ওই ঘরে চল। নিরামিষের পাশেই একটা ঘর আছে আলাদা, যেখানে ঠাকুর চান টান করেন। সেই ঘরে কিরণদাকে নিয়ে গেলেন, ওখানে চৌকি ছিলেন। আমরা সমস্ত নিরামিষের সামনের ঘরে, যেখানে ঠাকুরের চৌকি আছে, ওখানে বসে আছি। আর কিরণদাকে ঠাকুর নিজে বললেন, চল ওই ঘরে চল। ওই ঘরে গেলেন, ঘন্টাখানিক ধরে কথা বললেন কিরণদার সাথে। কি বলছেন না বলছেন আমরা জানি না। কিরণদা, আমি পরবর্তী সময়ে শুনেছি, কিরণদা বহু রকম ভাবে প্রশ্ন করেছেন। ঠাকুর একে একে দেখিয়ে দিলেন কাঠ কোথায় পাওয়া যাবে, লোহা কোথায় পাওয়া যাবে, অ্যালুমিনিয়াম এবং অ্যালয় কেমন করে অ্যালয় করা যায়, কিভাবে জিনিসটা করতে হবে, ব্যারেলের ব্যাস কত হবে, লম্বা কতখানি হবে, ম্যাগাজিন কেমন করে থাকবে, ইত্যাদি বিষয় নিয়ে আমি শুনেছি পরবর্তী সময়ে কিরণদার কাছ থেকে এবং অমৃত ব্যানার্জির কাছ থেকে, যিনি দেবপ্রসাদ
তার বাবা আমাদের ডেভিডের বোনকে বিয়ে করেছিল, ছোট বোনকে বিয়ে করেছিল। অমৃতদার ছেলে ছেলে আমাদের দেবীরবন মুখার্জিদার ছোট বোনকে বিয়ে করেছিল। সেও খুব বক্তৃতা দেয়, সেও প্রফেসর। তার বক্তৃতাও খুব সুন্দর, তার বাবার কাছ থেকে আমি শুনেছিলাম। আর কিরণদার তো বাড়িতে আমি যেতাম, পাশাপাশি আমরা শুতাম একসাথে। আমার 2-1 রাতও তার সাথে কাটাবার সৌভাগ্য হয়েছিল। কিরণদার ঘরের মধ্যে 3টা টেলিফোন ছিল। আমাকে দেখে এটা কালো, এটা লাল, এটা সবুজ টেলিফোন। এক একটা যখন বেজে উঠে তখন ওরা আমাকে খবর দেয় কারখানাতে এই এই জিনিস হয়েছে। আবার আরেকটা যখন বেজে উঠে এই এই জিনিস হয়েছে। আবার আরেকটা জিনিস যখন বেজে উঠে তখন বলে হ্যাঁ এতগুলি কমপ্লিট হয়েছে আজকে। রাত দিন পরিশ্রম করেছেন 18-20 বছরের ছেলেরা। কিরণদা তাদেরকে জড়ো করে বলতেন, তোমরা ভারতের মান রক্ষা করো, বাংলার মান রক্ষা করো, বাংলার ইজ্জত রক্ষা করো। তোমরা যাও অটোমেটিক রাইফেল তৈরি করো, আমি তোমাদের ছুটি দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে আবার খেয়ে আবার চলে আসো। সারা রাত কাজ করো, দিন রাত কাজ করছে ওরা। আর কিরণদা ইনসেন্টিভ ওদেরকে যত পেরেছেন তত দিয়ে গেছেন। হিসাবে দেখবেন অনেক বাড়িঘর হয়ে গেছে। সকলে হিসাবের ওয়ার্কাররা তখন ওই টাকা দিয়ে বাড়িঘর সমস্ত করে ফেলেছিল। আর বললেন 10,000 লোক কাজ করে কিরণদার ফ্যাক্টরিতে। ঠাকুর কাছে বলেছিলেন, ঠাকুর আমার ফ্যাক্টরিতে 10,000 লোক কাজ করে। জেন চৌধুরী আমার ফ্যাক্টরিতে গিয়েছিলেন, আমি যেখানে বসি সেখানে জেন চৌধুরী বসার পরে আমার পাশে একটা ঘর আছে, ওইখানে নিয়ে গেলাম। সেখানে বিরাট ইন্ডিয়ান ম্যাপ আছে। সেই ম্যাপে আমি দেখালাম কে কোন দিকে আক্রমণ করতে পারে, কি করতে না পারে। তখন জেন চৌধুরী আমাকে খুশি হয়ে বললেন, তোমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে হবে, আমি দিল্লি যাই, দিল্লি গিয়ে তোমাকে ডাকবো আমি। এখন এই কিরণচন্দ্র চৌধুরীদের এই খবরটা সুশীল চন্দ্র বসুদা সকালবেলা আসে, ঠাকুরকে বললেন ঠাকুর একটা সুখবর আছে, কিরণের রাইফেল নাকি খুব ভালো হয়েছিল। কিরণ খুব ঘাবড়ে গিয়েছিল। ঠাকুর, এই গভর্নমেন্টের কোটি কোটি টাকা ব্যয় করছি, জিনিস যদি সাকসেসফুল না হয়। কিন্তু কিরণ তো সাকসেসফুল, এবং এই জন্য 1967-এ সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি যিনি, তিনি তার হাত থেকে পদ্মশ্রী উপাধি লাভ করেন। কিরণদার বাড়িতে আমি গিয়েছিলাম কিরণদার দেহ রক্ষার পরে। কিরণদার স্ত্রী কল্যাণীমা তখন 84-85 বছর বয়স। আমাকে চিনেন, আমি গেলাম, আমাকে ঘরে বসালেন। সেই ঘরে কিরণদার ফটো দেখলাম, বিরাট ফটো, রাধাকৃষ্ণনের সাথে হ্যান্ডশেক করছেন। আর একটা ফটো দেখলাম কুমার মঙ্গলমের সাথে হ্যান্ডশেক করছেন। আর একটা ফটো দেখলাম জেন চৌধুরীর সাথে। এইসব ফটোগুলি ওখানে দেখলাম, যেগুলি আমাদের জাতীয় সম্পদ বললেই হয়। সে কল্যাণীমার কাছে আমি ফল টল নিয়ে গেছিলাম, সব দিলাম, ভারী খুশি হইলেন। যখন এই তিনি দেহঘর যেতেন কল্যাণীমাকে সাথে করে নিয়ে যেতেন। সেই কিরণদার কথা ঠাকুর সুখবর আছে। পরবর্তী সময় আরেকটা কথা আপনাদের বলি, যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয় লাহোর সেক্টরে, তখন আইয়ুব খান ছিলেন। ওরা বলছিলেন আমি সকালবেলা যুদ্ধ আরম্ভ করব, বিকালবেলা গিয়ে দিল্লির পার্লামেন্টে ঢুকে ওখানে আমি চা খাবো। লাল বাহাদুর শাস্ত্রী তখন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন। মানুষটা খুব নরম প্রকৃতির, কিন্তু সাহসী, বীর, ক্ষাত্রবীর্য তার মধ্যে। ঠাকুর বলছেন যদি ক্ষাত্রবীর্য দেখতে হয় লাল বাহাদুর শাস্ত্রীকে দেখো। সেই সময় প্যাটেন্ট ট্যাঙ্ক নিয়ে ওরা আক্রমণ করে লাহোর সাইডে, শিয়ালকোটের ওই সাইডে। আমাদের সোলজাররা যে প্যাটেন্ট ট্যাঙ্ক নষ্ট করে দিল, যে কি দিয়ে নষ্ট করলো, সেই জিনিসটা, সেই রকেটটা আমাদের কিরণদার ফ্যাক্টরি থেকে বের হয়। যদিও এটা তত্ত্ব গোপন কথা, এবং সেটা একটা অসম্ভব জিনিস। বঙ্কিমদা ঠাকুরকে বলছিলেন আর একটা জিনিস ঠাকুর বের করেছিলেন কিরণদা ওই ফ্যাক্টরি থেকে, যে রকেটের মধ্যে দিয়ে প্যাটেন্ট ট্যাঙ্কের ভিতরে ঢুকে ভিতরে গিয়ে ফেটে নষ্ট করে দেয়। এই মানুষটি আমাদের সোনার মানুষ। ঠাকুর শ্রী কিরণদার প্রশংসায় ভজন প্রাপ্ত লোক, ঋত্বিক, বহু লোককে দীক্ষা দিয়েছেন।
এই সুখবরটা ঠাকুরকে দিলেন। ঠাকুরকে কেবল আমরা দুঃখের খবর দিই, শোকের খবর দিই, বিয়েটার খবর দিই, অমুক খবর দিই। ঠাকুর বিয়েটার ব্যাপারে আমি ঠাকুর কাছে অনেক চিঠি, অনেক সময় চিঠি লিখতো। কি লিখতো? যে লিখতে যে ম্যারেজ সেটেল, ম্যারেজ সেটেল ঠিক বলে ঠাকুরকে চিঠি লিখতো, ম্যারেজ সেটেল হয়ে গেছে ঠিক দিচ্ছেন। আমি ঠাকুর বললাম, ঠাকুর কি উত্তর দিব? ম্যারেজ সেটেল হয়ে গেছে, আপনার লিখে দে, ডু অ্যাপ্টলি, অ্যাপ্টলি মানে দক্ষতার সহিত, ডু অ্যাপ্টলি অ্যান্ড বি ব্লেসেড, এই ঠাকুর বলতেন। এই ঠাকুর আমাদের কতভাবে কত কথা যে বলেছেন তার কোনো অন্ত নাই, সীমা নাই। একদিন হাউজুমান সাহেব ঠাকুর কাছে এসে বলছেন, ঠাকুর মনুসংগীতিতে আছে মেয়ে মানুষ থেকে, গুরু থেকে, আগুন থেকে দূরে থাকবা। ঠাকুর কি বললি? কয় মনুসংগীতিতে আছে গুরু থেকে দূরে থাকবা, মেয়ে মানুষ থেকে সাবধান, আর আগুন থেকেও সাবধান। গুরু, মেয়ে মানুষ, আগুন থেকে সাবধান থাকবা। তো ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কেন কেন ঠাকুর গুরুর থেকে আমি সাবধান থাকবো কেন? ঠাকুর বললেন, গুরুর সাথে অনারেবল ডিস্টেন্স রাখা ভালো, সেটাই হলো সাবধান। গুরুর সাথে একদম অনারেবল ডিস্টেন্স তুমি রাখবা। বেশি যদি ইয়ে করে ফেলো তাহলে গুরুর কথা তোমরা শুনবা না, সেই জন্য অনারেবল ডিস্টেন্স রাখবা। বলে মেয়ে মানুষ বলে মেয়ে মানুষ থেকে দূরে থাকবো কেন? বলে মেয়ে, ক্ষমা করবেন আমার একটু কাশি হচ্ছে। বলে মেয়ে মানুষ থেকে দূরে থাকবেন কেন? মেয়েদের সাথে বেশি মিশলে মেয়েরিপনাটা এসে যায়, পুরুষের মধ্যে ক্লৈবত্যটা এসে যায়, ক্লৈবত্য, মেয়েলিপনা বেশি আহ্বান করে। সেই জন্য বলছেন মেয়েদের কাছ থেকে দূরে থাকবা। পুরুষ মেয়েলিপনাগুলি অনুকরণ করে, অনেক সময় পুরুষের নার্ভাস ডেবিলিটি এসে যায়, ঠাকুর বললেন। সেজন্য মেয়ে মানুষ থেকে সাবধান। আর বললেন কি, আগুনের কাছে সাবধান থাকবে কেন? আগুনের কাছে গেলে কাপড় টাপড় পুড়ে যেতে পারে, আগুনে ছেঁকা লাগতে পারে, ইত্যাদি কারণে আগুন থেকে সাবধান। ঠাকুর এত সহজভাবে এইসবের ব্যাখ্যা দিলেন যে তা আর বলার নয়। ধর্মের গানই হয়, ঠাকুরকে বারে বারে আসতে হয়, অবতার রূপে বারে বারে আসতে হয়। আবার মানুষ পাপে বৃদ্ধ হয়, রাহাজানি, খুনাখুনি, যুদ্ধ, ডাকাতি, আক্রমণ, হত্যা, বিরোধ ইত্যাদি ইত্যাদি অবতার পুরুষ চলে গেলে আবার এগুলি দেখা যায়। আবার পরবর্তী পুরুষ আসতে হয়। তা আমাদের ঝাঁঝা স্টেশনে কাজ করে হেমচন্দ্র তিওয়ারিদের রীতি খুব ভালো লোক। ঠাকুর তাকে হনুমান বলেছিলেন, একবার অনেক গাছ পাতা নিয়ে আসছিলেন। তো হেমচন্দ্র এসে জিজ্ঞাসা করলেন, ঠাকুর ধর্মের গ্লানি হয়, বারে বার পুরুষোত্তমরা আসেন, এ ঠাকুর রোধ করা যায় না? এর কোনো উপায় নাই? ঠাকুর তখন বললেন কি জানেন? ঠাকুর তখন বললেন, ভগবান, হেমদা বললেন, ভগবান নরদেহে আসেন, ধর্ম স্থাপন করেন, কিন্তু তারা চলে যাওয়ার পরও ধর্মের গ্লানি হয়, গোলমাল হয়। তবে কি গোলমালটাই স্বাভাবিক?
ধর্মেরও গ্লানি হবে, ভগবানও আসবেন। এটাই তো, এটাই কি হয়ে আসবে? এটাই কি স্বাভাবিক জিনিস? তখন শ্রী শ্রী ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, একটু চুপ থেকে, মানুষ আসে মানুষ মরে, মানুষ আসে আবার মরে, তাদের মধ্যে ইম্পোর্ট যদি না করো গোলমাল হয়। ধরো তোমরা যদি আমার এই ইয়েটাকে ইম্পোর্ট না করো ঠিক ঠিক মতো, আমি যা দিয়ে গেলাম, তাহলে সেগুলি ডাই আউট করে যাবে, ক্ষীণ হয়ে যাবে। আমি যা তোমাদের দিয়ে গেলাম এগুলি তোমরা ইম্পোর্ট না করো মানুষের মধ্যে। আপনারা কেন এই নবদ্বীপ ধামে এই সৎসঙ্গ করছেন, এই সন্ধ্যাবেলায় অনলাইনে কেন করছেন? উদ্দেশ্য থেকে ইম্পোর্ট করা, সঞ্চালনা করা। সঞ্চালনা না করলে এগুলি ডাই আউট, ক্ষীণ হয়ে যাবে। এভাবেই চলতে থাকে। পাশে হরিনন্দন প্রসাদ দা ছিল, লালজির বাবা, আমাদের বর্তমানে সুযোগ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজুদার ঠাকুর দাদা হরিনন্দন প্রসাদ দা ছিলেন, যিনি, যাকে ঠাকুর বলছিলেন 40 জনের মধ্যে একজন লোক। তার বক্তৃতা কি, তার ইষ্টপ্রণতা কি, তার ভাব কি, তার চেহারা কত সুন্দর, যাদন কত সুন্দর হরিনন্দন প্রসাদ দার। সে হরিনন্দন প্রসাদ দা ঠাকুর কাছে ছিলেন। তিনি জিজ্ঞাসা করে বসলেন, ঠাকুর আপনার যে ইম্পোর্টের কথা বলছেন, আমরা তো সম্পূর্ণরূপে ইম্পোর্ট করতে পারি না ঠাকুর আপনার কথাগুলো। আপনি তো 16 আনা আমাদের বলে গেছেন, আমরা তো সেই 16 আনা যে ইম্পোর্ট করা, তা তো অতখানি পারি না। তখন ঠাকুর তাকে বলছিলেন, তুমি যতখানি পারলে সঞ্চারিত করলে, তোমার ছেলেদের মধ্যে সঞ্চারিত করলে, তোমরা হলে অথরিটি, তুমি হয়তো 8 আনা ইম্পোর্ট করলে, যাকে ইম্পোর্ট করলে সে আবার 4 আনা করলো, এভাবে চলে। তাই তোমরা যত নিখুঁতভাবে ইম্পোর্ট করবে ততই নিখুঁত হবে। তাই আমি ইষ্টনিষ্ঠার কথা বলি, মানুষের নিষ্ঠা যত কাফি বেশি হয়ে যায়, ততই মস্তিষ্কে কম্পাসের যন্ত্র সৃষ্টি করে থাকে। সেই কম্পাসেই তখন হয় তার অবস্থা, গতি ইত্যাদি নির্ণয় করে দেয়। ঠাকুর বলতে যাচ্ছেন যে তোমাদের নিষ্ঠা হবে এত বেশি, তোমরা ইম্পোর্ট এত বেশি ভাবে করবে, শক্তি সঞ্চালন এমন করে বলবে যাতে মানুষগুলো, আমি 16 আনা দিলেও তোমরাও চেষ্টা করবে 16 আনাই দিতে। সেটা দেওয়া সম্ভব না হলে ক্রমশ কমতে 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 কমে যায়, তখন আবার পুরুষোত্তমের আবির্ভাব হয়। এ কথা ঠাকুর বললেন। এক দাদা আসছিল, দেখেন আমরা ঠাকুরকে আমাদের নিজেদের কাছে, নিজেদের জন্যই খাটাই। তিনি ধনের ব্যবসা করেন, চাঁদপাড়া থেকে আসছিল, এই 24 প্রোগ্রাম ওইদিকে। ঠাকুর আমি অনেকগুলি ধনে রাখিছি, বাজার খুব মন্দা, কি করি বল? ঠাকুর বলেন, ঠাকুর বললেন ধনে রাখিছিস কতগুলো? অনেক ধনে রাখিছি। কত লোকসান হয়? বলে আমার 8-10 হাজার, 4-5 হাজার টাকা লোকসান হয়ে যায় এখন যদি আমি বিক্রি করি। ধনে রাখা যায় না? ঠাকুর বললেন, না ঠাকুর বাবা, ধনে বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তখন ঠাকুর তাকে বললেন, আরো কিছুদিন রাখ, রেখে দেখ, যদি বাজার সুবিধা হয় ছেড়ে দিবি, একটু সুবিধা হলে ছেড়ে দিবি, মানে বেশি দিন আর রাখবি না, একটু যদি তুই সুবিধা বুঝিস তাই ছেড়ে দিবি। তো ওই ভদ্রলোক চলে গেল, দেখা গেল ধনের দাম একটু একটু করে ক্রমশ বাড়তেছে। উটুক করে সমস্ত ধনেগুলি ছেড়ে দিলেন। ও সামান্য কিছু লাভ হয়েছে। ঠাকুর কাছে এসে বললেন, ঠাকুর আমি ধনের ব্যবসা করেছিলাম, একটা তুচ্ছ প্রশ্ন দেখেন, এই জন্য আমরা তাকে বিরক্ত করি। আমি ভাবি পুরুষোত্তমকে এমন কত তুচ্ছ প্রশ্ন করে আমরা বিরক্ত করেছি। পরম ধৈর্য নিয়ে, কোনো সময় বিরক্ত না হয় ঠাকুর প্রশ্নকর্তার স্বার্থ বুঝে তাকে রক্ষা করার সদুপায় বাতলে দিতেন। এটা ঠাকুর সব সময় করতেন, সকলের ব্যাপারেই করতেন।
অন্যের স্বার্থকে তিনি বড় করে দেখতেন, তার স্বার্থকে আমরা বড় করে দেখতাম না। এটাই আমাদের দুঃখ, এটাই আমার দুঃখ। এখন বুঝি আমি তো অসুস্থ হয়ে আমার স্বার্থ রক্ষার জন্য বাঁচবার জন্য গেছিলাম, ঠাকুরের প্রতিষ্ঠার জন্য তো যাইনি। ঠাকুরকে ধরেছি ঠাকুরের প্রতিষ্ঠার জন্য ধরিনি। এটা আমার পরবর্তী সময়ে পরে আমার জীবনে একটু একটুখানি আসছে। ঠাকুর বলছেন যে আমার প্রতিষ্ঠার জন্য আমাকে মাথায় নিয়ে সর্বক্ষণ চলে, আমার জন্য সর্বস্ব ত্যাগ করে, তার জন্য দুনিয়া রয়ে গেছে, তার জন্য দুনিয়া রয়ে গেছে। জ্যোতি অভিধানের বইয়ের মধ্যে আছে, স্বজন জ্যোতি করেছিলেন তোমরা ক্ষুধায় জল পাবে না, খাদ্য পাবে না, তৃষ্ণায় জল পাবে না, কিন্তু তোমাদের চলতে হবে, চলতে হবে, চলতে হবে, চলতে হবে। ইষ্ট সর্বস্ব যদি না হই আমরা, ইষ্ট সর্বস্ব মানে কি? ইষ্টই আমার, কালকেই আমার শ্রদ্ধ পূজনীয় বাবাই বাবু, বর্তমান সংঘাচার্য কর্ণাধার যিনি, তার একটা মোবাইলে দেখছিলাম, তিনি বলছিলেন গুরুমুখী হও, গুরুমুখী হও, গুরু হতে যাও না, গুরুমুখী হও। তো উনি মানে করলেন গুরুমুখ মানে কি, গুরুমুখী মানে কি? গুরু মুখে যা যা বলছেন সেগুলি তুমি ফলো করো। তা আমরা তো ঠাকুরের প্রতিষ্ঠা করতে গেলে ঠাকুর যা যা বলেছেন সেগুলি ফলো করতে হবে। যেমন উনি বর্তমান আচার্যদেব যিনি, সংঘাচার্যদেব যিনি, তিনি আনন্দবাজারকে আরো আরো সুন্দর করছেন, আর একটা হসপিটাল করছেন পাশে, অনেক জমি নিয়েছে, সেখানে জমির ব্যবস্থা করে নানান রকম তার প্ল্যান আছে। যত জায়গা আছে আমাদের সমস্ত জায়গায় প্রতিদিন 30 টাকা করে আমরা ভাড়া নিতাম। তিনি বলছেন যারা এখানে আসবে গুরু ভাইরা তাদের জন্য কোনো ভাড়া দরকার করে না, আপনারা ভাড়া নেবেন না। এগুলি তিনি মুকুব করে দিচ্ছেন যাতে মানুষগুলো আরো আরো করে ইষ্টপ্রাণ হয়ে উঠে। তিনি মানুষগুলোকে ইষ্টমুখী করে তুলছেন। চেহারা কত সুন্দর, প্রাণ থেকে কথা বলেন। তিনি বলেন আমার অবলেট বলে আমি কাউকে মনে করি না, তিনি মনে করেন সকলেই ঠাকুরের অবলেট, আমরা আসুন সকলে তার জন্য, তার হয়ে কাজ করি। এই কথা তিনি কালকে আমি একটা তার মোবাইলে বক্তৃতা এটা শুনলাম। দাদারা মায়েরা আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, এই প্রার্থনা করি। আরো আরো নাম ধ্যান করবেন, আরো আরো নিজের পরিবারকে ভালোবাসবেন। পরিবারের মধ্যে যাজন আমরা করি না। আমি অনেক পরিবার জানি যে ছেলেকে যাজনই করে না, কথাই বলে না। আর এমনই দেশটার আমার অবস্থা হয়েছে আমাদের, আমার পারিপার্শ্বিক না থাকলে আমি তো বাঁচতে পারি না। কিন্তু কথা বলতে গেলে আমি দেখেছি কেউ শুনতে যেন চায় না, শুনতে যেন চায় না, আর শুনেও যেন ইগনোর করে। কি যে অবস্থা আমাদের হয়েছেন, সেই জন্য ঠাকুর বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি হও। কেশোদাকে বলেছিলেন আপনারা বল্লভভাই প্যাটেলকে চিঠি লেখেন, রাজেন্দ্র প্রসাদকে চিঠি লেখেন, নাটক করেন, নোবেল করেন, বড় বড় উৎসব করেন, যাতে সমস্ত কাঁপিয়ে দেওয়া যায়। ঠাকুর দুমকাতে গেলেন, বাধ্য হয়ে বর্দার জন্য দুমকাতে গেলেন, জেলে নিয়ে গেছিল বর্দাকে, চলে গেলেন দুমকাতে থাকতে হবে, তাকে দেহঘর থাকতে দিবেন না। ঠাকুর ছেলে বেলে বউ নিয়ে সমস্ত চলে গেলেন দেহঘরে। দেহঘরে গিয়ে কি করলেন? তিনি সেখান থেকে তারস্বরে ঘোষণা করলেন উৎসব হবে, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করো। 1952-53 সালে 10খানা 12খানা করে স্পেশাল ট্রেন আসতে লাগলো উৎসবে। মার মার কাট কাট, মার মার কাট কাট, মার মার কাট কাট। দিল্লি সিংহাসন চলে উঠলো। একই ব্যাপার, জোশী স্টেশনে মাত্র 4-5খানা গাড়ি আসতে পারে হয়তো, সেখানে 12-14খানা গাড়ি আসে, হিমশিম খেয়ে গেছে দিল্লির সেই রেলের মন্ত্রী বা যারা বলি। প্লাবন তুলো, কিসের প্লাবন? জীবনের প্লাবন। এই উৎসব করে মানুষের মধ্যে সঞ্চালনা করো, ইষ্টের কথা বলে যাও। উৎসব এমন করে করতে হবে, বাবাই বাবু বলেন 4-5টা জায়গার উৎসব এক জায়গায় মিলে এক জায়গায় উৎসব করতে হবে, যাতে দেখার মতো হয়, সুন্দর হয়। মানুষ যেন জীবনীয় কিছু লোহা জীবন নিয়ে যায়। প্রত্যেক মানুষের বাঁচতে চায়, বাঁচতে চায়। আমরা ধম্ম করি, ধম্ম বাদ দেন, বাঁচাবার কথাটাই বলি। ধর্মকথার শুনলে যেন একটা অনিয়ে আছে,
কিন্তু ঠাকুর তো ধর্ম বলে কিছু বলেননি, ঠাকুর বলছেন বাঁচো ভালো। এটাই ঠাকুর কাছে ধর্ম, এটাই ঠাকুর কাছে পলিটিক্স, এটাই ঠাকুর কাছে সবকিছু। সুতরাং এই বড় বড় উৎসবের মাধ্যমে, বড় বড় মিটিং এর মাধ্যমে, আর বড় বড় লোককে যাজানোর মাধ্যমে ঠাকুর বলেন শ্রেষ্ঠ জাতি হও। একদিন আমাকে বলছিলেন এই থেকে, পার্লার থেকে নিয়ে আসছিলেন, দয়া করে কেন জানি না তিনি আমার কাঁধে হাতটা রাখেছিলেন, ওইটুকু হেঁটে আসতে বললেন, আরে আমার অনেক বার্ডেন হয়ে গেছে, বার্ডেন হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। যারা আসছে এরা খাওয়ার জন্য আসছে, এরা পড়ার জন্য আসছে, এরা আমার জন্য আসেনি। এদেরকে পরিবহন করতে করতে আমি তো শেষ হয়ে গেলাম। তাই ঠাকুরের কথা আমরা রিলিফ দিব, ঠাকুরের কথা আমরা শান্তি দিব, সুখবর দিব, আনন্দ দিব। একটা কেউ কৃষ্ণ সাউদা দুমকা গেছিলেন, সিমেন্ট তখন পাওয়া যায় না, সিমেন্ট নিয়ে আসছেন। ঠাকুর বলছে লাঠি বগলে করে চলে যাও, তো চলে গেছে, সিমেন্ট অনেক সিমেন্ট নিয়ে আসছে। আরে কাণ্ড করছিস, পাহাড় নিয়ে আসছিস। এইভাবে ঠাকুর উৎসাহ দিতেন। ঠাকুরকে মাথায় নিয়ে চললে কোনো অতৃপ্তি কিছু থাকে না, সবকিছু সম্ভব। দাদারা এবং মায়েরা, আমরা আমাদের মাথায় ঠাকুরকে নিয়ে আরো আরো চলি। চলনে আচরণে চরিত্র দরকার, চরিত্র দরকার, আচরণ দরকার, আচরণ দরকার, নিষ্ঠা দরকার। ওই যাজন স্টেবিলি নিখুঁত ভাবে করা দরকার। বাড়ির ফ্যামিলিকে ভালোবাসা দরকার, সিম্পল খাওয়া দরকার। ডালের মধ্যে সব দিয়ে খেলে সেটা বদহজম হয় না, সেটা অ্যাসিড গুলো কেটে যায়, সেই জন্য বলে ডাল ছড়ানো। এই ঠাকুর খেতেন, তিল বাটা বেশি করে খেতেন, আর শুক্তো খেতেন, ইত্যাদি ইত্যাদি। সিম্পল খাওয়া। আনন্দবাজারের ডাল ভাত খেয়ে 20 বছর পর্যন্ত পাবনাতে একটি লোকও মরেনি। আমরা কত রকম খাই দাই, অসুখ বিসুখ করে দেশ ভরে ফেলাইছি। দাদারা মায়েরা, ঠাকুর আমাদের পথ দেখাচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, কোনো কিছু বাদ দেননি, কোনো কিছু তা নিয়ে আমাদের মধ্যে অপূরণ করেননি, সম্পূর্ণ পরিপূরণ করে গেছেন। সেই ঠাকুরকে কুটি করে ওগো দেবতা, ওগো প্রাণের ঠাকুর, ওগো তুমি ঈশ্বর, ওগো তুমি যাই, তুমি তাকে যেই নামে অভিহিত করো না, আমি তোমাকে বরণ করি, আমি তোমাকে আহ্বান করি, আমি তোমাকে আমার হৃদয়ে রাখবো, মাথায় রাখবো, কথায় বার্তায়, চাল চলনে, খাওয়া দাওয়া, শোয়াতে নিয়ম মতো চলবো। আমাকে মাথায় নিয়ে চলো ঠাকুর। আপনাদের কাছে আমার প্রার্থনা, আমরা সকলেই, আপনারা যারা আমার কথা শুনছেন, সকলেই ঠাকুর ভক্তি, ঠাকুর প্রতি অনুরাগ, নিষ্ঠা, ভক্তি আরো আরো রেখে আমরা জীবন পথে চলবো, এই শুধু প্রার্থনা করি। ওগো দয়াল, ওগো প্রেমময়, তুমি আমাদের প্রার্থনা মঞ্জুর করো। আমরা তোমার প্রতি আরো আকৃষ্ট হতে চাই, তুমি আমাদের আকর্ষণ করো, আমি তোমাকে আকর্ষণ করবো, তোমাকে আরো ভালোবাসতে চেষ্টা করবো। জয় গুরু রাধাস্বামী, রাধাস্বামী।